প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে অর্গেল চিত্র কিভাবে প্রয়োগ করে বিভিন্ন বর্ণালীমিতিক সমস্যার সমাধান করা যায় সেই বিষয়টা দেখাবো। তোমরা নিশ্চয়ই অর্গেল চিত্র কি সে বিষয়টা জানো, সুতরাং তোমাদের আজকের এই লেকচারটা তোমাদের অর্গেল চিত্রের যে প্রয়োগ আছে সে বিষয় সম্পর্কে তোমাদেরকে ধারণা দেবে। তো আমি অর্গেল চিত্র প্রয়োগ করার জন্য মূলত একটা অক্টাহেড্রাল কমপ্লেক্স হেক্সামিন ক্রোমিয়াম 3+ আয়ন, এই আয়নটা বিবেচনা করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে দেখলে খুব সহজেই বিষয়টা বুঝতে পারবে। তো দেখো, একটা প্রশ্ন হচ্ছে এরকম যে হেক্সামিন ক্রোমিয়াম 3+ এই আয়ন এর শোষণ বর্ণালী রেখায় 17,400 পার সেন্টিমিটারে, 24,600 পার সেন্টিমিটার এবং 37,800 পার সেন্টিমিটার তরঙ্গ সংখ্যায় 3টি পিক পাওয়া যায়। তাহলে যদি এরকমভাবে বিভিন্ন তরঙ্গ সংখ্যায় 3টা পিক পাওয়া যায়, তাহলে ডেল নটের মান সেন্টিমিটার এককে নির্ণয় করো। তো এই বিষয়টা কিভাবে করা যায় সেটা কিন্তু আমরা অর্গেল চিত্রের সহায়তা নিয়ে খুব সহজে বিষয়টা ব্যাখ্যা করতে পারি। তো একটা বিষয় দেখো, এখানে বলেছে যে হেক্সামিন ক্রোমিয়াম 3+ এই আয়নটার ক্ষেত্রে আমাদের ডেল নটের মান কীরকম হচ্ছে সেই মানগুলো আমাদেরকে হিসেব করতে হবে। তো একটা বিষয় দেখো, এই হেক্সামিন ক্রোমিয়াম 3+ এই আয়নটা কিন্তু একটা D3 কনফিগারেশনের আয়ন। কেমন করে? তোমরা জানো যে ক্রোমিয়ামের শেষে ডি অরবিটালে 5টি ইলেকট্রন এবং এস অরবিটালে 2টি ইলেকট্রন থাকে, 1টি ইলেকট্রন থাকে। তো এস অরবিটালে 1টি ইলেকট্রন এবং ডি অরবিটাল থেকে 2টি ইলেকট্রন যদি চলে যায়, মোট 3টে ইলেকট্রন যদি চলে যায়, তাহলে ক্রোমিয়ামের ডি অরবিটালে আর অবশিষ্ট থাকে 3টে ইলেকট্রন। এই 3টে ইলেকট্রনের জন্য আমরা ক্রোমিয়াম 3+ এই আয়নটাকে আমরা D3 কনফিগারেশন বিবেচনা করতে পারি। তো D3 কনফিগারেশন যদি হয়, D3 কনফিগারেশনের জন্য যদি আমরা অর্গেল ডায়াগ্রাম অঙ্কন করতে চাই, তাহলে এর ভিত্তি অবস্থার পদ অর্থাৎ স্থিতিপদ কীরকম হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। আমি তোমাদেরকে এর আগের লেকচারে ভিত্তি অবস্থার পদগুলো কীভাবে নির্ণয় করা যায় সে বিষয়ে দেখিয়েছিলাম। আজকে তারপর একটু মনে করিয়ে দিচ্ছি। তো দেখো, এই ক্রোমিয়াম 3+ এই আয়নটাতে যে 3টা ইলেকট্রন ডি অরবিটালে বা ডি কনফিগারেশনে যে 3টে ইলেকট্রন আছে, ইলেকট্রন 3টার বিন্যাসকে আমরা এভাবে দেখাতে পারি। তোমরা জানো যে এরকম ডি অরবিটালে থাকা 3টে ইলেকট্রনের জন্য চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মানগুলো কীরকম হতে পারে। মানগুলো হচ্ছে এরকম: +2 +1 0 -1 -2। তো আমাদের ইলেকট্রন 3টা যেহেতু এই অরবিটালগুলোতে আছে, এই অরবিটালগুলোর জন্য আমরা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা ms এর মান পাচ্ছি +2 +1 এবং 0। তো আমি তোমাদেরকে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করে কিভাবে লব্ধি অরবিটাল কোয়ান্টাম সংখ্যা এল এর মান নির্ণয় করা যায় সে বিষয়টা দেখিয়েছিলাম। তো এখানে দেখো, এল এর মান হচ্ছে কিন্তু 3, কারণ প্রথম ইলেকট্রনটার জন্য চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে 2, দ্বিতীয়টার জন্য হচ্ছে 1 এবং তৃতীয় ইলেকট্রনটার জন্য চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে 0। তো আমরা এই চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাগুলো যদি এখন যোগ করি, তাহলে কিন্তু আমরা লব্ধি অরবিটাল কোয়ান্টাম সংখ্যার মানটা পেয়ে যাই। তো 2 + 1 + 0 সমান হচ্ছে 3। এভাবে লব্ধি অরবিটাল কোয়ান্টাম সংখ্যার মানটা নির্ণয় হয়ে গেল। এখন আমরা যদি লব্ধি স্পিন কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করতে চাই, একটা বিষয় দেখো, তোমরা নিশ্চয়ই জানো যে একটা বিজোড় ইলেকট্রনের স্পিন মান হচ্ছে হাফ। এখানে যেহেতু 3টা বিজোড় ইলেকট্রন আছে, তাই 3টা বিজোড় ইলেকট্রনের জন্য লব্ধি স্পিন কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে 3 × হাফ, দ্যাট ইজ 3/2। তাহলে লব্ধি স্পিন যদি 3/2 হয়, তাহলে স্পিন বহুত্ব হচ্ছে কত? 2s + 1। তাহলে 2 × 3/2 + 1, তো 2 2 চলে গেলে 3 + 1 দ্যাট ইজ 4। আর আমরা এটা জানি যে লব্ধি অরবিটাল কোয়ান্টাম সংখ্যা এল এর মান 3 হলে টার্মটা হয় এফ টার্ম। তাহলে ক্রোমিয়াম 3+ এই আয়নটার যে কনফিগারেশনটা আমরা পেলাম D3 কনফিগারেশন, এই D3 কনফিগারেশনটার জন্য ভিত্তি অবস্থার পদ হচ্ছে কিন্তু 4f। এখন তোমরা কিছু কনফিগারেশনের জন্য ভিত্তি অবস্থার পদগুলো একটু মনে রাখবে, তাহলে তোমাদের অনেক সুবিধা হয়ে যাবে।
তার মধ্যে দেখো D1 এবং D9 এর হয় 2D। এখানে কনফিগারেশনগুলো দেখানো হচ্ছে এই কলামে। আর এই কলামে তোমাদেরকে একটা মুক্ত আয়নের জন্য স্থিতিপথগুলো কীরকম হয় সে বিষয়টা এখানে দেখানো হয়েছে এই কলামটাতে। আর একটা বিষয় হচ্ছে এখানে তোমরা দেখতেছো ক্রিস্টাল ফিল্ডে এই টার্মগুলো কিভাবে বিভাজিত হয়, অর্থাৎ এই টার্মগুলোর সাবস্টেটগুলো কি কি হয় সে বিষয়টা এই কলামে দেখানো হয়েছে। আর এই কলামটাতে দেখানো হয়েছে এই কনফিগারেশনগুলো থেকে এগুলো হচ্ছে ভিত্তি অবস্থার পদ। এছাড়াও কিন্তু আরও কিছু পদ পাওয়া যায়, তার মধ্যে গুরুত্বপূর্ণ পদ অর্থাৎ ইম্পর্ট্যান্ট কিছু এক্সাইটেড স্টেট মানে উত্তেজিত অবস্থার টার্ম এখানে দেখানো হয়েছে। এটা অনেক সময় আমাদেরকে বর্ণালীর নির্ণয়ে সহায়তা করে, এই জন্য আমরা এই টার্মটাও এখানে লিখেছি। আর এখানে হচ্ছে ক্রিস্টাল ফিল্ড স্টেট, এটার জন্য আমরা জানি যে পি টার্মের জন্য স্টেটগুলো এরকম হয়। এখানে 3 থাকার কারণে এখানে 3, এখানে 4 থাকার কারণে এখানে 4। তো একটা বিষয় খেয়াল করে দেখো, আমরা যদি এখন এই ক্রোমিয়াম 3+ এই আয়নটার জন্য যে কনফিগারেশন D3 পাচ্ছি, সেই D3 কনফিগারেশনের জন্য যে আমরা স্থিতিপথ F4 পাচ্ছি, সেই F4 যদি এখন আমরা অর্গেল চিত্র অঙ্কন করি তাহলে আমাদের এরকম হবে। আমরা অর্গেল চিত্র যখন অঙ্কন করছিলাম এর আগে, তখন আমরা এক্স অক্ষ বরাবর লিগ্যান্ড ফিল্ডের শক্তিকে আমরা আলেখিত করেছিলাম, এখানে আমরা ডিকিউ দ্বারা প্রকাশ করেছিলাম। এবং যতই এই 0 থেকে ডান দিকে যাচ্ছে তত লিগ্যান্ড ফিল্ডের শক্তি বাড়ছে। আর ওয়াই অক্ষ বরাবর আমরা বিভিন্ন টার্মগুলোকে আলেখিত করেছিলাম, অর্থাৎ টার্মগুলো বিভাজিত হয়ে যে শক্তি স্তরগুলো সৃষ্টি হবে তাদের মধ্যে শক্তির পার্থক্যকে আমরা ওয়াই অক্ষ বরাবর প্রকাশ করেছিলাম। এগুলো তোমরা অর্গেল চিত্রে দেখেছো। এখন এখানে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে তোমাদের যে আয়নের ক্ষেত্রে এরকমভাবে প্রশ্ন রাখবে, সেই আয়নটার ক্ষেত্রে কনফিগারেশন কি সেটা আগে নিশ্চিত হতে হবে। এটা প্রথম কাজ। সেটা আয়নের প্রকৃতি থেকেই তোমরা কনফিগারেশনটা পেয়ে যাওয়া আশা করি। আর এই কনফিগারেশন পাওয়ার পর তার জন্য ভিত্তি অবস্থার পথ কেমন হবে সেটা নির্ণয় করা হচ্ছে তোমাদের দ্বিতীয় কাজ। তো তোমরা যদি আয়নের কনফিগারেশনটা পেয়ে যাও আর যদি তার ভিত্তি অবস্থার পথ পেয়ে যাও, তাহলে কিন্তু তোমাদের অর্গেল ডায়াগ্রাম অঙ্কন করতে আর তেমন কোনো কষ্ট হবে না। তো এখানে দেখো, এখানে দেখা যাচ্ছে যে আমাদের এই আয়নটার জন্য আমরা কনফিগারেশনটা পাচ্ছি D3 কনফিগারেশন, এবং D3 কনফিগারেশনের জন্য আমরা ভিত্তি অবস্থার পথ পাচ্ছি 4F। আমরা জানি যে F টার্মগুলো 3 ভাগে ভাগ হয়, এখানেও তেমনটাই হবে। কিন্তু এখানে মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে এই টার্মটা 4F টার্মটা যে কনফিগারেশনটা থেকে প্রাপ্ত, সেই কনফিগারেশনটা হোল ফর্মালিজম প্রদর্শনকারী কনফিগারেশন নাকি নর্মাল স্প্লিটিং প্রদর্শনকারী কনফিগারেশন, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমরা জানি যে বিভিন্ন টার্মগুলো যখন বিভাজিত হয় তখন এই কনফিগারেশনগুলোর ক্ষেত্রে হোল ফর্মালিজম অনুসরণ করলে একরকম হয়, আবার হোল ফর্মালিজম কনফিগারেশন না হয়ে যদি স্বাভাবিক কনফিগারেশন হয় তাহলে আবার স্প্লিটিংগুলো তার বিপরীত বা উল্টো হয়। তো এই 4F এই টার্মটার জন্য আমরা যে কনফিগারেশনটা পাচ্ছি সেটা হচ্ছে যে D3 কনফিগারেশন। আর আমরা জানি যে D3 কনফিগারেশন একটা হচ্ছে হোল ফর্মালিজম অনুসরণকারী কনফিগারেশন। কারণ হোল ফর্মালিজমে বলা হয়েছিল যে কোনো কনফিগারেশন যদি অর্ধপূর্ণ অথবা পরিপূর্ণ ইলেকট্রন বিন্যাস অপেক্ষা একটা অথবা দুইটা ইলেকট্রন কম থাকে তাহলে সেগুলো হোল ফর্মালিজম অনুসরণ করে। তো এখানে দেখো D3টা কিন্তু D5 থেকে দুইটা ইলেকট্রন কম আছে। তো যেহেতু D3তে D5 অর্ধপূর্ণ অপেক্ষা দুইটা ইলেকট্রন কম আছে, তাই এই কনফিগারেশনটা কিন্তু হোল ফর্মালিজম অনুসরণ করে। আর এই কনফিগারেশনটা হোল ফর্মালিজম যদি অনুসরণ করে তাহলে তার জন্য আমরা যে ভিত্তি অবস্থার পদ পেয়েছি, এই পদের বিভাজন কিন্তু কি হবে, স্বাভাবিকের চেয়ে উল্টো হবে। তো এফ টার্মের জন্য যে বিভাজনগুলো ছিল তার স্বাভাবিকগুলো কি ছিল, তার স্বাভাবিকগুলো নিচে ছিল T1G, তার উপরে ছিল T2G, তার সবার উপরে ছিল A1G। এটা ছিল স্বাভাবিক। কিন্তু আমাদের এই কনফিগারেশনটা যেহেতু হোল ফর্মালিজম অনুসরণ করে,
তাই এই কনফিগারেশনের জন্য প্রাপ্ত এই টার্মটা এখন আমাদের অষ্টতলকীয় ক্ষেত্রে উল্টো হবে। কীরকম উল্টো হবে? স্বাভাবিক অবস্থায় যেখানে A1G সবার উপরে পাওয়া যেত, এখন সেই A1Gটা সবার A2Gটা যেটা সবার উপরে পাওয়া যেত, এখন সেই A2Gটা কিন্তু সবার নিচে পাওয়া যাবে। এইখানে কিন্তু একটা সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের ব্যাপার আছে। যেমন এখানে যদি মনে করো যে D2 কনফিগারেশন হতো, তার জন্য যদি আমরা F পেতাম টার্মটা, তাহলে সেই টার্মের ক্ষেত্রে কিন্তু A2G কিন্তু নিচে আসতো না, তখন স্বাভাবিকভাবে কিন্তু T1G এটা কিন্তু নিচে আসতো। তো আমরা জানি যে F টার্মটা 3টা ভাগে ভাগ হয়ে যায়, তার মধ্যে আমরা এখানে একটা ভাগ দেখলাম। তারপর দ্বিতীয় ভাগটা কি হয়? দ্বিতীয় ভাগটা হচ্ছে T2G এবং সবার উপরে যে শক্তিটা থাকবে সেটা হচ্ছে T1G বিশিষ্ট। এখানে টার্মের স্পিন বহুত্ব 4 হওয়ার কারণে প্রত্যেকটা সিমেট্রির উপরে 4গুলো লিখেছি। আর একটা বিষয় হচ্ছে, আমরা যদি এখানে খেয়াল করি তাহলে দেখব যে D3 এবং D7 এই কনফিগারেশন দুটা কিন্তু গ্রাউন্ড স্টেট এদের হচ্ছে 4F, এবং এই 4F এই টার্মটা কিন্তু আমরা জানি যে F টার্মটা 3টা ভাগে ভাগ হয়, T1G, T2G, A2G। তার মধ্যে হোল ফর্মালিজম অনুসরণ করলে ভাগটাতে সবার নিচে থাকে A2G, T2G, T1G, অর্থাৎ এদিক থেকে শুরু হচ্ছে। যদি হোল ফর্মালিজম অনুসরণ করে তাহলে T2G, তারপরে A2G, তারপরে সবার উপরে T1G। কিন্তু যদি হোল ফর্মালিজম অনুসরণ না করে, যেমন D7 এর ক্ষেত্রে হোল ফর্মালিজম অনুসরণ হবে না, সেক্ষেত্রে নিচে সবার নিচে থাকতো T1G, তারপরে থাকতো T2G এবং সবার উপরে থাকতো A2G। এবং এই D3 D7 এই কনফিগারেশনের জন্য আমরা আর একটা ইম্পর্টেন্ট এক্সাইটেড স্টেট পাচ্ছি 4P, যেটা আমি এখানে দেখিয়েছি 4P হিসেবে। এবং 4P যেহেতু স্প্লিটিং হয় না, তাই 4T1G এটাকে আমি এখানে লিখেছি। এভাবে কিন্তু আমার এই আয়নটার জন্য যে কনফিগারেশন পাচ্ছি আমরা D3 কনফিগারেশন, এবং তার জন্য আমরা যে স্টেটগুলো পাচ্ছি, ভিত্তি অবস্থা যে টার্মগুলো পাচ্ছি, সেই টার্মগুলো দিয়ে অর্গাল ডায়াগ্রাম অঙ্কন করলে আমাদের এরকম হচ্ছে। যেহেতু এটা একটা অষ্টতলকীয় যৌগ, তাই অষ্টতলকীয় যৌগে ভাগগুলো এরকম হয়। এখন এখানে দেখো, এই যে একটা D3 কনফিগারেশনের ইলেকট্রন বিন্যাস 4F টার্মে যখন ভাগ হয়েছে, তখন 4F টার্ম আবার দেখা যাচ্ছে কতগুলো শক্তি স্তরে ভাগ হয়ে গেছে, সাবসেটে ভাগ হয়ে গেছে। এই সাবসেটগুলোতে যখন ইলেকট্রন ধাপান্তরিত হবে, তখন কিন্তু বিভিন্ন রকমের শক্তি শোষণ করে তাকে ধাপান্তরিত হতে হবে। অর্থাৎ যখন ইলেকট্রন নিচের শক্তি স্তর থেকে উপরের শক্তি স্তরে যাবে, তখন ইলেকট্রন শক্তি শোষণ করবে, এবং দেখা যাচ্ছে যে এই শক্তি স্তরগুলোর মধ্যে পার্থক্য আছে। ফলে ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট শক্তি স্তর থেকে যত উপরের শক্তি স্তরে যাবে, তত তাকে বেশি পরিমাণে শক্তি শোষণ করতে হবে। তার মানে তার তরঙ্গদৈর্ঘ্য কম হবে বা তরঙ্গ সংখ্যা বেশি হবে। এই বিষয়টাই প্রশ্নে বলছে যে এরকম একটা অষ্টতলকীয় জটিল আয়ন হেক্সামিন ক্রোমিয়াম 3+, এই আয়নটা যে বর্ণালীগুলো যে তরঙ্গদৈর্ঘ্য শোষণ করে, সেই শোষণ বর্ণালী রেখার তরঙ্গ সংখ্যাগুলো হচ্ছে 17,400 প্রতি সেন্টিমিটারে, 24,600 প্রতি সেন্টিমিটারে এবং 37,800 প্রতি সেন্টিমিটারে এই শোষণ বর্ণরেখার পিকগুলো পাওয়া যায়। তো এক্ষেত্রে ধাপান্তরগুলো কীরকম হয়? ধাপান্তরগুলো এরকম হয় যে একটা ধাপান্তর এরকম হতে পারে যে 4A2G থেকে 4T2G-তে যেতে পারে। এক্ষেত্রে ধাপান্তরটাকে আমরা এইভাবে লিখতে পারি 4A2G থেকে 4T2G। আর একটা বিষয় হচ্ছে যে এখানে দেখো, এই 4A2G এবং 4T2G এর মধ্যে শক্তির পার্থক্য যেরকম, 4A2G থেকে 4T1G এর শক্তির পার্থক্য কিন্তু আরও অনেক বেশি। আবার 4A2G থেকে 4T1G পি স্টেটের ক্ষেত্রে পি টার্মের জন্য এটা কিন্তু আরও অনেক বেশি। তো এখানে যখন ইলেকট্রনটা যখন 4A2G থেকে যখন 4T2G এই শক্তি স্তরে যখন যায়, তখন শোষিত রেখার তরঙ্গ সংখ্যা হচ্ছে 17,400 সেন্টিমিটার। একটা বিষয় দেখো, আমরা প্ল্যাঙ্কের সমীকরণ থেকে জানি যে E=hν। এখানে E হচ্ছে শক্তি, আর h হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, নিউ হচ্ছে ফোটন কণিকার কম্পাঙ্ক। নিউকে আমরা লিখতে পারি c/λ। c হচ্ছে আলোর বেগ, ল্যামডা হচ্ছে ফোটন কণিকার তরঙ্গ দৈর্ঘ্য, আর 1/λ-কে আমরা কিন্তু লিখতে পারি নিউ বার। এই নিউ বারকে বলা হচ্ছে তরঙ্গ সংখ্যা।
তো এখানে সি হচ্ছে আলোর বেগ আর এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এই দুইটাই ধ্রুবক হওয়ার কারণে আমরা যদি ই ইকুয়াল এস সি নিউ ল্যামডা নিউ বার যদি বিবেচনা করি, তাহলে আমরা বলতে পারবো যে এইটার অংশটা ধ্রুবক হওয়ার কারণে ই কিন্তু তরঙ্গ সংখ্যার সমানুপাতিক। অর্থাৎ এর অর্থ হচ্ছে যে যদি তরঙ্গ সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে বুঝতে হবে যে শক্তি বৃদ্ধি পেয়েছে, বা উল্টোভাবে যদি আমি বলি সেটা হচ্ছে যে যদি দুইটা শক্তি স্তরের মধ্যে শক্তি বেশি, ব্যবধান যদি বেশি হয়, তাহলে যেটা হবে সেটা হচ্ছে তরঙ্গ সংখ্যার মানগুলো বেড়ে যাবে। তো একটা বিষয় দেখো, এরপর যদি আমি দ্বিতীয় ধাপান্তরটা যদি লক্ষ্য করি, তাহলে দেখব যে 4a2g থেকে এই ধাপান্তরটা হয়েছে 4t1g, এফ টার্ম থেকে সৃষ্ট t1g। এখানে কিন্তু t1g দুইটা আছে, তার মধ্যে এফ টার্ম থেকে সৃষ্ট t1g এই স্তরটাতে ধাপান্তরিত হয়েছে। স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে যে 4a2g থেকে 4t2gতে যেতে যে পরিমাণ শক্তি লাগছে, 4a2g থেকে 4t1gতে যেতে অবশ্যই তার চেয়ে বেশি পরিমাণ শক্তি লাগবে। তো যেহেতু শক্তি বেশি পরিমাণ লাগবে, তাহলে তার তরঙ্গ সংখ্যার মানও কিন্তু বেড়ে যাবে। সেই হিসেবে 4a2g থেকে 4t1g এখানে ধাপান্তরিত হওয়ার সময় এখানে একটা 3 এক্সট্রা লেখা হয়ে গেছে। এই ধাপান্তরটার ফলে যে তরঙ্গ সংখ্যা পাবো সেটার মান হচ্ছে 24,600 প্রতি সেন্টিমিটারে। দেখো এখানে যে পরিমাণ হচ্ছে এখানে 17,400 সেন্টিমিটার, অথচ এখানে হচ্ছে কিন্তু 24,600 প্রতি সেন্টিমিটারে। তার মানে হচ্ছে যে এখানে যে পরিমাণ শক্তির তরঙ্গ শোষণ করা হয়েছে, এখানে তার চেয়ে বেশি শক্তির ফোটন কণিকার শোষণ করা হয়েছে। আরেকটা বিষয় দেখো, সেটা হচ্ছে যে যদি আমরা 4a2g থেকে ধাপান্তরটা যদি আমরা 4t1g পর্যন্ত যদি বিবেচনা করি, অর্থাৎ 4a2g থেকে যদি ধাপান্তরটা 4t1g এই পর্যন্ত হয়, তাহলে এখানে দেখা যাচ্ছে যে আরও বেশি পরিমাণ শক্তি লাগছে। তাহলে দেখা যাচ্ছে এক্ষেত্রে মানটা কিন্তু এই তরঙ্গ সংখ্যার মানটা আরও অনেক বেড়ে যাচ্ছে। আর একটা বিষয় তোমরা জানো যে যদি শক্তি বেড়ে যায় তাহলে কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যের মানটা কমে যায়, বা কম্পাঙ্কের মানটা বেড়ে যায়, বা তরঙ্গ সংখ্যার মানটা কিন্তু বেড়ে যায়। তো আরেকটা বিষয় দেখো, এখানে এই ধাপান্তরগুলোর জন্য যে প্রাপ্ত বর্ণালী রেখা আছে, সেই বর্ণালী রেখার একটা চিত্র এখানে দেখানো হয়েছে। এখানে ওয়াই অক্ষ বরাবর অ্যাবজর্বেন্সকে আলেখিত করা হয়েছে। এটা তোমরা বিয়ার-ল্যাম্বার্টের সূত্র থেকে জানো যে এটা কিভাবে লিখতে হয় শোষণ বর্ণালীগুলোকে। আর এক্স অক্ষ বরাবর কত তরঙ্গ দৈর্ঘ্যে বা তরঙ্গ সংখ্যায় এই পিকগুলো পাওয়া যায় সেই বিষয়টা দেখানো হয়েছে। এখানে দেখো এই পিকটা পাওয়া গেছে যখন a2g থেকে ধাপান্তরিত হয়ে যখন t2তে গিয়েছে, তখন এই পিকটা পাওয়া গেছে। আর এই পিকটা পাওয়া গেছে যখন a2g থেকে t1gতে যখন ধাপান্তরিত হয়েছে, তখন এই পিকটা পাওয়া গেছে। তো স্বাভাবিকভাবে একটা বিষয় লক্ষ্য করার মতো, সেটা হচ্ছে যে এখানে কিন্তু দেখো তরঙ্গ সংখ্যার মানটা কিন্তু এখানে এই জায়গায় কিন্তু হচ্ছে 17,000 প্রতি সেন্টিমিটারে, এখানে কিন্তু হচ্ছে 25,000 প্রতি সেন্টিমিটারে, এখানে কিন্তু হচ্ছে 50,000 প্রতি সেন্টিমিটার। তার মানে হচ্ছে তরঙ্গ সংখ্যাগুলো কীরকম হচ্ছে, তরঙ্গ দৈর্ঘ্যের পুরো বিপরীত হচ্ছে। তরঙ্গ দৈর্ঘ্যগুলো এই 0 থেকে শুরু করে যতই ডান দিকে যাওয়া যাচ্ছে ততই কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু বাড়ছে। কিন্তু যতই এই 0 থেকে তোমার ডান দিকে যাওয়া হচ্ছে ততই কিন্তু তরঙ্গ সংখ্যার মানগুলো কিন্তু কমছে। এই সম্পর্কটা এখান থেকেও বোঝা যাচ্ছে যে ই এর সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক হচ্ছে বিপরীত, আর ই এর সাথে তরঙ্গ সংখ্যার সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। তাই আমরা বলতে পারি যে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে তরঙ্গ সংখ্যার সম্পর্ক হচ্ছে বিপরীত। তার মানে হচ্ছে যে যখন এই বাম থেকে যখন ডান দিকে যাচ্ছে তখন তরঙ্গ দৈর্ঘ্যের মানগুলো বাড়ছে, কিন্তু তরঙ্গ সংখ্যার মানগুলো কমছে। তো মূল কথা আসি, এই যে পিকটা যে আছে এই পিকটাতে কিন্তু কি হয়েছে, a2g থেকে t2gতে গেছে। এই জন্য কিন্তু এই পিকটার মান যদি আমরা বিবেচনা করি 17,400 প্রতি সেন্টিমিটারে, তাহলে তারপর যে এই পিকটা পাওয়া গেছে এই পিকটার মান কিন্তু আরও বেশি হচ্ছে, সেটা হচ্ছে প্রায় 24,600 প্রতি সেন্টিমিটারে। এবং আর একটা পিক কিন্তু এখানে দেখানো হয়নি। তো মূলত না দেখানোর
কারণটা হচ্ছে যে এখানে এই দুইটা পিক কিন্তু দৃশ্যমান আলোর বর্ণালীর মধ্যে পড়ে যায়, কিন্তু এইটা একটু তোমার আল্ট্রাভায়োলেট অঞ্চলে পড়ে যায়। তো এখানে মূলত যে ঘটনাটা ঘটেছে, এখানে যে ডি অরবিটালে যে তিনটে ইলেকট্রন ছিল, এই ইলেকট্রন তিনটে কিন্তু ছিল কিন্তু T2G স্টেটে, আর এই T2G স্টেট থেকেই কিন্তু ইলেকট্রনগুলো কিন্তু ইজি স্টেটে কিন্তু যাচ্ছিল। এই তিনটা ইলেকট্রন ছিল T2G স্টেটে, T2G অরবিটালে। T2G অরবিটাল থেকে ইলেকট্রনগুলো মূলত ইজি সেটের অরবিটালে যায়। তো স্বাভাবিকভাবে একটা বিষয় মনে হতে পারে যে এখান থেকে একটা ইলেকট্রন যদি, অর্থাৎ T2G সেটের একটা ইলেকট্রন যদি ইজি সেটে যদি যায়, তাহলে কিন্তু একটা পিক পাওয়ার কথা। কিন্তু এখানে আবার হচ্ছে কি, এখানে তিনটা পিক পাওয়া যাচ্ছে, তার মধ্যে এখানে দুইটা পিককে দেখানো হয়েছে। এই দুইটা পিকেই কিন্তু কি হয়, T2G থেকে ইলেকট্রন কিন্তু ইজিতে যায়। অর্থাৎ T2Gতে আগে থাকে তিনটা ইলেকট্রন থাকে এখানে, পরে কি হয়, পরে এই T2G থেকে একটা ইলেকট্রন ইজিতে যায়, তখন T2Gতে থাকে দুইটা আর ইজিতে থাকে একটা। এই বিষয়টা এখানে দেখানো হয়েছে যে T2Gতে থাকে তখন দুইটা আর ইজিতে থাকে একটা ইলেকট্রন। তাহলে একটা বিষয় হচ্ছে যে যদি আমরা স্বাভাবিকভাবে যদি আমরা ক্রিস্টাল ফিট তত্ত্ব যদি ডি কনফিগারেশনের ক্ষেত্রে যদি প্রয়োগ করি, তাহলে আমরা এখান থেকে একটা রেখা পাওয়ার বিষয়টা আশা করি, বা প্রত্যাশা আমাদের এখান থেকে একটাই পাওয়ার কথা, যেরকমটা এখানে হচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে এখানে দেখা যাচ্ছে এখানে দুইটা পিক পাওয়া যাচ্ছে। তো এখানে যে দুইটা পিক পাওয়া যাচ্ছে, এই দুইটা পিক পাওয়ার ব্যাখ্যা কিন্তু এখান থেকে কিন্তু পাওয়া যাচ্ছে না। এই দুইটা পিকের ব্যাখ্যাটা পাওয়ার জন্য কিন্তু আমাদের কিন্তু অবশ্যই এই বর্ণালী পথ তথা স্পেকট্রোস্কোপিক টার্মের সহায়তা কিন্তু নিতে হচ্ছে, বা অর্গেল চিত্রের সাহায্যে আমরা সেটা ব্যাখ্যা করতে পারছি। এইখানে কিন্তু স্পেকট্রোস্কোপিক টার্মের সফলতাটা এখানেই। তবে এখানে একটা বিষয় ব্যাখ্যা করা যায় যে এখানে যে ইলেকট্রনগুলো যে এরকম হচ্ছে, যেমন মনে করা যাক যে এই ইজি সেট থেকে একটা ইলেকট্রন এখন T2G থেকে একটা ইলেকট্রন ইজিতে গেল। তো এই T2G থেকে যে একটা ইলেকট্রন ইজিতে যাচ্ছে, এখানে একটা বিষয় দেখো, এখানে যে তিনটা ইলেকট্রন বিজোড় ইলেকট্রন ছিল, এই তিনটা বিজোড় ইলেকট্রনের মধ্যে কিন্তু যে কোনো একটা ইলেকট্রন কিন্তু উপরের এই অরবিটাল দুইটাতে কিন্তু যেতে পারত। কিন্তু এখানে মানে যেতে পারতো বা যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকে, কিন্তু তার মধ্যে থেকে এখানে এক একটা ইলেকট্রন গেলে কিন্তু আবার শক্তি স্তরটা এক একভাবে কিন্তু ভাগ হয়ে যায়। সেটা কিভাবে একটা ছবির সাহায্যে তোমাদেরকে যদি আমি ব্যাখ্যা করে দেখাই, তাহলে দেখো এখানে এইটা হচ্ছে ডিজেড অরবিটাল, যথারীতি ডিজেড স্কোয়ার অরবিটাল। আর এগুলোকে যদি আমি লিগ্যান্ড বিবেচনা করি, তাহলে দেখা যাচ্ছে যে এই লিগ্যান্ডগুলো যদি এক্স এবং ওয়াই অক্ষ বরাবর যদি অগ্রসর হয়, তাহলে কিন্তু দেখা যায় যে এই ইলেকট্রনগুলোকে যদি আমি এক্স অক্ষ থেকে যদি লিগ্যান্ডের দিকে যদি, অর্থাৎ লিগ্যান্ডের এই অরবিটালগুলোকে যদি আমি ধাতুর ডিজেড স্কোয়ার অরবিটালের দিকে যদি আমি নিয়ে যাই, তাহলে কিন্তু দেখো বিকর্ষণ কিন্তু বেশি হবে, কারণ যত বেশি পথ অতিক্রম করবে তত বিকর্ষণ বেশি হবে। কিন্তু লিগ্যান্ডগুলো আমার এভাবে না এসে যদি এক্স জেড তলে যদি আসতো, তাহলে কিন্তু বিকর্ষণ কম হতো। বিষয়টাকে এইভাবে বলা যায় যে যখন ডি এক্স ওয়াই থেকে ইলেকট্রনটা ডি জেড স্কোয়ারে যাবে, তখন মোর রিপালশনের সৃষ্টি করবে। তার মানে হচ্ছে যদি ডি এক্স ওয়াই থেকে একটা ইলেকট্রন ইজিতে যায় তথা ডি জেড স্কোয়ারে যদি যায়, তাহলে কিন্তু বিকর্ষণটা বেশি হবে তুলনামূলকভাবে ডি এক্স জেড থেকে একটা ইলেকট্রন যদি ডি জেড স্কোয়ারে যায় তার চেয়ে। তো যার ফলে যেহেতু এখানে তিনটা বিজোড় ইলেকট্রন আছে, আমরা তো বলতে পারি না যে সবসময় ডি এক্স ওয়াইটা যাবে, বা ডি ওয়াই এক্সটা যাবে, বা ডি জেড এক্সটা যাবে। যে কোনো একটা যেতে পারে, যাওয়ার সম্ভাবনা আছে। তো এখানে একটা বিষয় বোঝা যাচ্ছে যেটা, সেটা হচ্ছে যে যদি ডি এক্স ওয়াই থেকে ডি জেড স্কোয়ারে যদি ধাপান্তরটা হয়, তাহলে বিকর্ষণটা বেশি হবে, ফলে শক্তি ব্যবধানটা বেশি হবে। যেমন যদি আমরা এটাকে বিবেচনা করি, এটা হচ্ছে সেই শক্তি ব্যবধানটা বেশি দেখা যাচ্ছে। আর যদি যদি তোমার ডি জেড এক্স থেকে যদি ডি জেড স্কোয়ারে যদি যায়, তাহলে কিন্তু বিকর্ষণটা কিন্তু কম হবে, তার মানে শক্তি ব্যবধানটা তখন কম হবে। অর্থাৎ যদিও আমরা খালি চোখে দেখি যে এখান থেকে T2G সেটের একটা ইলেকট্রন ইজিতে গেলে একটা বর্ণালী রেখা সৃষ্টি হওয়ার কথা, কিন্তু সেই জায়গায় আমরা এখানে তিনটা বর্ণালী রেখা পাচ্ছি। পাওয়ার কারণ হচ্ছে যে এখান থেকে ইলেকট্রনগুলো যে কোনো একটা কিন্তু
ডিজেড স্কোয়ারে বা ডিএক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারে যেতে পারে। আর যে কোনো একটা ইলেকট্রন যদি যায় তবে সেক্ষেত্রে ডিএক্স ওয়াই গেলে যে পরিমাণ শক্তি হবে, ডি জেড এক্স যদি জেড স্কোয়ার যায় তার চেয়ে কিন্তু শক্তি ভিন্ন হবে। আর এই ভিন্ন হওয়ার কারণে কিন্তু একটা পিক পাওয়ার কথা থাকলেও পিক পাওয়া যায় আসলে দুইটা অথবা তিনটা। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। এখন মূল আলোচনায় আসি। এখানে প্রশ্নে বলা হচ্ছিল যে এই হেক্সামিন ক্রোমিয়াম 3+ এই আয়নটার ক্ষেত্রে শোষণ বর্ণের রেখাগুলো তরঙ্গ সংখ্যাগুলো হচ্ছে এত এততে এই তরঙ্গ সংখ্যাগুলো পাওয়া যায়। তো দেখো এখানে তরঙ্গ সংখ্যাগুলো দেখানো হয়েছে। এখন তোমাদের একটা বিষয় নিশ্চয়ই মনে আছে, যখন আমি এফ টার্মের যখন আমি বিভাজন দেখিয়েছিলাম তখন কিন্তু আমি বলেছিলাম যে T1G থেকে বেরি সেন্টার থেকে T1Gর শক্তি হচ্ছে 0.6 ডেল নট, বেরি সেন্টার থেকে 4T2G এর শক্তি হচ্ছে 0.2 ডেল নট, আর বেরি সেন্টার থেকে A2G এর শক্তি হচ্ছে 1 ডেল নট। ডেল নট বলতে ডেল ও অর্থাৎ অক্টাডেল কমপ্লেক্সের ক্ষেত্রে স্প্লিটিং এনার্জিটা ডেল নটের এই মানটা। তোমরা যদি এই বিষয়টা বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা আবার আগের এই ভিডিওটা দেখে নাও যেখানে আমি এফ অরবিটালের বিভাজন তোমাদেরকে দেখিয়েছি, তাহলে তোমরা এই দূরত্বটা বুঝতে পারবে। তো এখন একটা বিষয় হচ্ছে তাহলে যে এই T2G এবং A2G এইটার মধ্যে কিন্তু ডিফারেন্সটা ছিল কিন্তু 1 ডেল নট। তাহলে একটা বিষয় বোঝা যাচ্ছে যে যখন একটা ইলেকট্রন A2G থেকে ধাপান্তরিত হয়ে যখন T2Gতে যখন যাবে তখন সেটা 1 ডেল নট পরিমাণ শক্তি শোষণ করবে। এখন একটা বিষয় আমরা এখান থেকে একটা বিষয় দেখতে পাচ্ছি ডাটা থেকে, সেটা হচ্ছে যে যখন A2G থেকে যখন T2Gতে যায় তখন তরঙ্গ সংখ্যাটা হচ্ছে 17,400 প্রতি সেন্টিমিটারে। তাহলে আমরা বলতে পারি যে এই 1 ডেল নট সমান হচ্ছে 17,400 প্রতি সেন্টিমিটার। আর এইটাই কিন্তু জানতে চেয়েছে এই প্রশ্নটাতে যে যে তিনটি পিক পাওয়া যায় তার মধ্যে ডেল নটের মান প্রতি সেন্টিমিটার নির্ণয় করো। তাহলে বিষয়টা কীরকম হচ্ছে, সমাধানটা এরকম হচ্ছে। আমরা জানি যে A2G এবং T2G এর মধ্যে বিভাজন শক্তি হচ্ছে 1 ডেল নট। 1 ডেল নট, এই A2G এবং T2G এর মধ্যে বিভাজন শক্তি কীভাবে 1 ডেল নট হলো, কনফিউশন থাকলে আবারও বলছি তোমরা আমার এর আগের যেখানে আমি এফ টার্মের বিভাজন দেখেছি সেই লেকচারটা একটু দেখে নাও। তো এই ডেল নটটা হচ্ছে তাহলে A2G এবং T2G এর মধ্যে বিভাজন শক্তি হচ্ছে ডেল নট। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে A2G থেকে যখন ইলেকট্রন T2Gতে যখন ধাপান্তরিত হয় তখন যে তরঙ্গ সংখ্যার শক্তি শোষণ করে সেটা হচ্ছে 17,400 প্রতি সেন্টিমিটারের জন্য। তাহলে ডেল নটের জন্য হচ্ছে মানটা হচ্ছে 17,400 প্রতি সেন্টিমিটার। এভাবেই কিন্তু ডেল নটের মানগুলো কিন্তু হিসেব করা যায়। তো অর্গেল চিত্র আমাদেরকে সার্বিকভাবে ইলেকট্রনগুলো কীভাবে ধাপান্তরিত হচ্ছে সেই বিষয় সম্পর্কে একটা ধারণা দেয়, এবং এই তথ্যগুলো ব্যবহার করে কিন্তু পাশাপাশি D3 এবং D7 এর জন্য আবার এই ফিগারটা উল্টে যাবে, মানগুলো কম বেশি হবে, কেন কম বেশি হয় সেই বিষয়গুলো ধারণা দিতে পারে। তো অর্গেল চিত্র প্রয়োগ করে কিন্তু পাশাপাশি যে কোনো দুটি কনফিগারেশন বা যে কোনো দুটি আয়নের ক্ষেত্রে যে বর্ণালী পদগুলো পাওয়া যায় সেই বর্ণালী পদগুলোর মান কেন ভিন্ন হয় সেই বিষয়গুলো কিন্তু ব্যাখ্যা করা যায়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।